আমন্ত্রণ যমুনা আগে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। গোষ্ঠীগত সংঘাতকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত সিরিয়া, দ্রুজ ও বেদুইনদের মধ্যে তুমুল লড়াই, অন্তত ৩৭ জন নিহত। ইরানে হামলা চালানোর সময় যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে ইসরায়েলি যুদ্ধবিমান, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা, ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন। কিয়েভকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা ট্রাম্পের, ইউক্রেনীয় ভূখণ্ডে রুশ বাহিনীর ব্যাপক হামলা, ৬ শতাধিক ড্রোন ও মিসাইল নিক্ষেপ। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। গোষ্ঠীগত সংঘাতকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত সিরিয়া। দেশটির দক্ষিণাঞ্চলের সুয়েদা শহরে চলছে দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ লড়াই। লড়াইয়ে গেল দুদিনে প্রাণ গেছে অন্তত ৩৭ জনের, আহত হয়েছেন শতাধিক। এখনও থেমে থেমে চলছে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুজ অধ্যুষিত শহরটিতে সেনাবহর পাঠাচ্ছে আহমেদ আল শারা প্রশাসন। প্রতিপক্ষের অবস্থান লক্ষ্য করে ছোড়া হচ্ছে গোলা। এই দৃশ্য সংঘাত কবলিত সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুয়েদায়। রোববার থেকে শুরু হয় রক্তক্ষয়ী এই সংঘর্ষ। স্থানীয় দ্রুজদের সাথে সংঘাতে জড়ায় বেদুইন সম্প্রদায়ের সশস্ত্র মিলিশিয়া বাহিনী। শহরটির মূল সড়কগুলো এখনও দখল করে রেখেছে ভারী অস্ত্রে সজ্জিত যোদ্ধারা। বন্ধ রয়েছে রাজধানী দামেস্কের সাথে সংযোগকারী প্রধান সড়কও। এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দ্রুজ অধ্যুষিত অঞ্চলটি। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। এভাবে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় সারি সারি মরদেহ। পরিস্থিতি মোকাবেলায় আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। নাশকতা ঠেকাতে সেনাবহরও পাঠাচ্ছে আহমেদ আল শারা প্রশাসন। সুন্নি মতাদর্শের বেদুইনদের সাথে দ্রুজদের সংঘাতের ইতিহাস দীর্ঘদিনের। তবে সম্প্রতি দুই গোষ্ঠীর বিরুদ্ধে একে অপরের বাসিন্দাদের অপহরণের অভিযোগ ওঠে বলে জানায় মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। দক্ষিণাঞ্চলীয় শহরটি সিরিয়ার সবচেয়ে বড় দ্রুজ অধ্যুষিত আবাসস্থল, যেখানে প্রায় ৭ লাখ ধর্মীয় সংখ্যালঘু দ্রুজের বসবাস। কয়েক মাস আগেও সিরিয়ার সরকারি বাহিনীর সাথে নজিরবিহীন সংঘর্ষে জড়ায় জনগোষ্ঠীটির সদস্যরা। অনিক রহমান, যমুনা নিউজ। গাজায় ইসরায়েলের নারকীয় হত্যাকাণ্ডে প্রাণহানি ছাড়িয়েছে ৫৮,০০০। রোববার ভোর থেকে প্রায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০০ ফিলিস্তিনির। গাজা সিটির জনসমাগম এক বাজারে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল, প্রাণ হারায় অন্তত ১২ জন। হামলায় এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য বিভাগ। মিসাইল হামলা করা হয় গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে খাবার পানির জন্য অপেক্ষমান মানুষের ওপর, যেখানে শিশুসহ মৃত্যু হয় ১০ জনের। হামাস সদস্যদের লক্ষ্য করে ছোড়া মিসাইল যান্ত্রিক ত্রুটির কারণে সেখানে গিয়ে পড়েছে বলে দাবি আইডিএফের। ইসরায়েলের ব্লকেড ও লাগাতার হামলায় গাজায় দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। হাসপাতাল, যানবাহন সহ গুরুত্বপূর্ণ সেবা চালু রাখতে অবরুদ্ধ উপত্যকাটিতে দ্রুত জ্বালানি সরবরাহের কথা জানিয়েছে জাতিসংঘ। ইরানে হামলা চালাতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনায় পড়তে যাচ্ছিল ইসরায়েলি যুদ্ধবিমান। ইরানি আকাশসীমার ভেতরে থাকা অবস্থাতেই একটি ফাইটার জেটের ফুয়েল ট্যাঙ্কে ত্রুটি ধরা পড়ে। জরুরি অবতরণের কথা থাকলেও অল্পের জন্য বেঁচে যায় আকাশযানটি। আইডিএফ পরিচালিত অপারেশন রাইজিং লায়ন নিয়ে চাঞ্চল্য করে এমন তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12। এই দৃশ্য গেল মাসের। ইরানের আকাশসীমায় উড়ছে ইসরায়েলি F-15 যুদ্ধবিমানের বহর। নেই কোনো ধরনের রিফুয়েলিং এয়ারক্রাফট। মিশন ছিল তেহরানে হামলা চালিয়ে আবার ইসরায়েলে ফেরত যাওয়া, কিন্তু মাঝপথেই ঘটে বিপত্তি। সীমানা পেরিয়ে যখন ইরানের অনেকটা ভেতরে প্রবেশ করে যুদ্ধযানগুলো, ঠিক তখনই একটি ফাইটার জেটের ফুয়েল ট্যাঙ্কারে ধরা পড়ে বড় ধরনের ত্রুটি, যেটি ছিল ফুয়েল ট্যাঙ্কার ফেলিয়ার। অর্থাৎ মিশন সম্পন্ন করতে পর্যাপ্ত জ্বালানির ঘাটতি দেখা দিবে মাঝ আকাশে। ফলাফল, দ্রুততম সময়ে করতে হবে জরুরি অবতরণ।
ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। ইরানের ভেতর ল্যান্ডিং এড়াতে পার্শ্ববর্তী কোনো দেশে জরুরি অবতরণের কথা চিন্তা করতে থাকেন পাইলট। এদিকে যুদ্ধবিমানটির রিফুয়েলিংয়ের জন্য নতুন আকাশযান পাঠায় আইডিএফ, যার বেশ কিছুক্ষণ পর মাঝ আকাশে F-15 মডেলের ফাইটার জেটটিকে জরুরিভাবে রিফুয়েলিং করতে সক্ষম হয় আইডিএফ। সম্পূর্ণ এই ঘটনার চিত্র উঠে এসেছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে। তবে দুর্ঘটনা এড়াতে কোন দেশে জরুরি অবতরণের কথা ছিল বিমানটির তা নিয়ে কিছুই জানানো হয়নি। ইরানে হামলার বেশিরভাগ সময় বোয়িং নির্মিত F-15 মডেলের ফাইটার জেট ব্যবহার করে ইসরায়েল, যেটি কোনো ধরনের রিফুয়েলিং ছাড়াই একটানা পাড়ি দিতে পারে ৪,৪৫০ কিলোমিটার পথ। অর্থাৎ ইরানের ভেতর হামলা চালিয়ে আবার ইসরায়েলে ফেরত আসার যথেষ্ট সক্ষমতা রয়েছে যুদ্ধযানটির। অনিক রহমান, যমুনা নিউজ। রাশিয়ার বিরুদ্ধে আরও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে এবার ইউক্রেনকে আলোচিত প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সরবরাহের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। কিয়েভকে অস্ত্র সহায়তার এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষোভ জানিয়ে তিনি বলেন, আলোচনায় যুদ্ধ বন্ধের ইতিবাচক কথা বললেও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ইউক্রেনের ভূখণ্ড লক্ষ্য করে ৬ শতাধিক ড্রোন ও মিসাইল ছুড়েছে রাশিয়া। ইউক্রেনীয় ভূখণ্ড লক্ষ্য করে চলছে মুহুর্মুহু হামলা। রুশ বাহিনীর লক্ষ্য পরিণত হয় ইউক্রেনের সামরিক ঘাঁটি, ড্রোন সেন্টার সহ বিভিন্ন সামরিক স্থাপনা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, রাতভর ইউক্রেনীয় ভূখণ্ড লক্ষ্য করে ৬০০ ড্রোন ও ২৬টি মিসাইল ছোড়ে মস্কো, যা এই মাসে চতুর্থ বৃহৎ হামলা। সেই সাথে দোনেৎস্কের আরও ২টি অঞ্চল দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। অকার্যকর করা হয়েছে ইউক্রেনের ছোড়া ৯টি এরিয়াল বোম ও ২ শতাধিক ড্রোন। পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন ইউক্রেনকে আবারও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, যুদ্ধ বন্ধের পরিবর্তে হামলার পরিধি বাড়ানোয় হতাশ তিনি। প্রেসিডেন্ট পুতিনের উপর আমি খুবই হতাশ। ভেবেছিলাম সে নিজের দেয়া কথা রাখতে পারে। সে সারাবেলা সুন্দর কথা বলে সন্ধ্যাতেই আবার বোমা ফেলে। যুক্তরাষ্ট্রের ভান্ডারে সবচেয়ে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধরা হয় প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমকে। প্রতিরক্ষা ব্যবস্থাটি ঠিক কয়টি ইউনিট কিয়েভকে দেয়া হবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ওয়াশিংটন। ইউক্রেন কয়টি প্যাট্রিয়ট মিসাইল পাবে সেটা এখনো বলতে পারছি না, কিন্তু তারা পাবে। ওদের খুবই দরকার এটি, কারণ সম্প্রতি পুতিন আমাদের অনেককে বিস্মিত করেছে। ইউরোপীয় ইউনিয়ন এর মূল্য পরিশোধ করবে। এটি আমাদের জন্য কেবলই একটি ব্যবসা। এর আগে ২০২২ সালেও ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, যা ২০২৩ সালে সরবরাহ করা হয়। মার্কিন প্রতিষ্ঠান রেথিয়নের তৈরি প্যাট্রিয়ট মূলত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। অত্যাধুনিক এই সমরাস্ত্রের মাধ্যমে শত্রুপক্ষের যুদ্ধবিমান, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের একটি চার্চে গোলাগুলির ঘটনায় অন্তত ২ জন প্রাণ হারিয়েছেন। রোববার রাজ্যের লেক্সিংটন শহরের রাস্তায় প্রথমে এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হামলাকারীরা একটি গাড়ি হাইজ্যাক করে পালিয়ে আসে শহরের রিচমন্ড রোড ব্যাপটিস্ট চার্চে। এরপর চার্চে প্রার্থনারতদের উপর এলোপাতাড়ি গুলি ছোড়ে ওই ব্যক্তি। গুলিবিদ্ধ হয় ৪ জন। ঘটনাস্থলেই প্রাণ হারান ২ নারী। হাসপাতালে নেওয়া হয় বাকি ২ জনকে, যার মাঝে একজনের অবস্থা আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে চার্চের মানুষের সাথে আগে থেকেই যোগাযোগ ছিল হামলাকারীর। পুলিশের সাথে পাল্টাপাল্টি হামলায় নিহত হয় আততায়ী। ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক কমে ২০% নিচে নেমে যেতে পারে, ফলে দক্ষিণ এশিয়ার প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় সুবিধা করতে পারবে নয়াদিল্লি। এই লক্ষ্য ওয়াশিংটনের সাথে বাণিজ্য চুক্তি করতে আলোচনা চালিয়ে যাচ্ছে মোদি প্রশাসন। দেশটির সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এতে দাবি করা হয়, গেল সপ্তাহে নতুন করে ২২টি দেশে যেভাবে শুল্কের হার নির্ধারণ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন, তার ব্যতিক্রম ঘটবে ভারতের ক্ষেত্রে। গোপন সূত্রের বরাতে গণমাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্রের সাথে বড় পরিসরে চুক্তির আগে অমীমাংসিত বাণিজ্যিক বিষয়গুলো নিষ্পত্তির সুযোগ পাবে ভারত। আর সেটি হলে ভিয়েতনামের চেয়েও বেশি সুবিধা করতে পারবে নয়াদিল্লি।
2 এপ্রিল দেশটির পণ্যের উপর 26% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লন্ডনে উড্ডয়নের কিছু সময়ের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে ছোট একটি বিমান। রোববার স্থানীয় সময় বিকেলে লন্ডন সাউথ এন্ড বিমানবন্দর থেকে টেক অফের পর বিধ্বস্ত হয় বিমানটি। ধ্বংস হওয়া বিমানটি মার্কিন বিচক্রাফট কোম্পানির B200 মডেলের ছোট বিমান। সাউথ এন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের লেলিস্ট্যান্ড শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটি। তবে টেক অফের পরপরই মাটিতে আছড়ে পড়ে সেটি। আগুন ধরে যায় পুরো বিমানে। জানা যায় দুর্ঘটনার সময় বিমানে কতজন যাত্রী ছিল এবং কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সাউথ এন্ড বিমানবন্দরের কার্যক্রম। স্পেনে ঐতিহ্যবাহী ষাঁড়ের দৌড়ে অংশ নিয়ে গুরুতর আহত হয়েছে অন্তত 8 জন। টানা 5 দিন ধরে স্পেনের পাম্পলোনায় চলছে ঐতিহ্যবাহী সান ফার্মিন ফেস্টিভ্যাল। সাদা পোশাকে গলায় লাল রুমাল বেঁধে একপাল ষাঁড়ের আগে দৌড়ানোর এই ভয়ানক প্রতিযোগিতায় স্থানীয়দের পাশাপাশি অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ। পঞ্চম দিন প্যাম্পলোনার সরু গলিতে ষাঁড়ের সাথে পাল্লা দিয়ে দৌড়াতে গিয়ে গুরুতর আহত হয়েছে অন্তত 8 জন। এর মাঝে 6 জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঐতিহাসিক এই রেসে অংশগ্রহণকারীদের ষাঁড়ের সাথে দৌড়ে পাড়ি দিতে হবে অন্তত 800 মিটারের পথ, যা চলবে আগামী আরও 2 থেকে 3 দিন। পৃথিবী থেকে অন্তত 150 মিলিয়ন বছর আগে বিলুপ্ত হওয়া ডাইনোসর সেরাটোসারাসের অপ্রাপ্তবয়স্ক এক নমুনা ও মঙ্গল গ্রহ থেকে পতিত একটি উল্কাপিণ্ড নিলামে তোলার ঘোষণা দিয়েছে জনপ্রিয় নিলাম সংস্থা সথবি। এর আগেও তারা এই ধরনের জিনিস বেচাকেনা করেছে। নিরীক্ষ ঘষা মাজা ও প্রস্তুতির পর অন্যান্য 2টি নমুনা প্রস্তুত করা হয়েছে যোগ্য অধিকারীদের হাতে তুলে দেওয়ার জন্য। 16 জুলাই নিলামে তোলা হবে এই 2টি অনন্য নিদর্শন। প্রায় 150 মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া বিরল এক ডাইনোসর প্রজাতি সেরাটোসোরাসের কঙ্কাল রয়েছে 140 মিলিয়ন মাইল পাড়ি দেয়া এক উল্কাপাথর। দুষ্প্রাপ্য এই 2টি নমুনা তোলা হচ্ছে নিলামের জন্য। প্রায় 11 ফুট দীর্ঘ অপ্রাপ্তবয়স্ক সেরাটোসোরাসের ফসিল আবিষ্কার হয়েছে আজ থেকে অন্তত 28 বছর আগে 1996 সালে যুক্তরাষ্ট্রের ওয়াইমোয়িং রাজ্যের বোন ক্যাবিন কোয়ারিতে। ফসিলে পরিণত হওয়া অন্তত 140টি হাড় ঘষা মাজা ও একত্রিত করে তা প্রদর্শনের জন্য প্রস্তুত করেছেন প্রত্নতাত্ত্বিকরা। আমার পেছনে রয়েছে অপ্রাপ্তবয়স্ক একটি সেরাটোসরাসের কঙ্কাল। এটি পৃথিবীতে থাকা 4টি সেরাটোসরাসের মধ্যে একটি। এর সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হলো এর নাক ও অক্ষিকোটর থেকে বের হওয়া শিং। এর আগে কখনোই এই প্রজাতির অপ্রাপ্তবয়স্ক ডাইনোসর খুঁজে পাইনি আমরা, এটিই প্রথম। অন্যদিকে 2023 সালে মহাকাশ থেকে পতিত উল্কার সন্ধান করার সময় আফ্রিকার মরুভূমিতে আবিষ্কৃত হয় 25 কেজি ওজনের মঙ্গোলীয় উল্কাপিণ্ডটি। ঠিক কবে পৃথিবীতে এই পিণ্ডটির পতন হয়েছে তা সঠিকভাবে জানা না গেলেও এখন পর্যন্ত মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে আসা সবচেয়ে বড় পাথরের মধ্যে এটি একটি বলে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। মঙ্গল গ্রহের এই উল্কাপিণ্ডটি এ পর্যন্ত পাওয়া আমাদের সবচেয়ে বড় মঙ্গলীয় পাথর। নমুনা পরীক্ষার জন্য পাথরটি থেকে খুবই ক্ষুদ্র একটি অংশ সংগ্রহ করেছি। আগামী 16 জুলাই এই 2টি নমুনাই নিলামে ওঠানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। কঙ্কালকৃত ডাইনোসরটির 4 থেকে 6 মিলিয়ন ও মঙ্গলের উল্কাপিণ্ডটি 2 থেকে 4 মিলিয়ন মূল্য নির্ধারণ করে এই 2টি নমুনা নিলামে তুলতে যাচ্ছে জনপ্রিয় ব্রিটিশ সংস্থা সথবি। তবে সংগ্রহকারীদের সামনে প্রদর্শিত হলে অনন্য এই নমুনা 2টির মূল্য ছাড়াবে আরও কয়েক গুণ ধারণা করছেন আয়োজকরা। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। এবার মুখরোচক সব খাবার তৈরি হবে এআই দ্বারা তৈরি রেসিপিতে। দুবাইয়ে এক নতুন রেস্তোরাঁয় কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শেফ আইমান। নিজ হাতে রান্না না করলেও হিউম্যানয়েড রোবটটি পারে নতুন নতুন রেসিপি বানাতে। সেই সাথে রেস্তোরাঁ পরিচালনার কাজটিও করতে সক্ষম এই রোবট। রান্না করা হচ্ছে চিংড়ি মাছের মজাদার পদ, কিন্তু তা কোনো মানুষের তৈরি রেসিপিতে নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে এর প্রণালী। এই দৃশ্য দেখা যাচ্ছে দুবাইয়ে। বুর্জ খলিফার ঠিক পাশেই চালু হতে যাচ্ছে নতুন এক রেস্তোরাঁ, যেটি অন্য সব রেস্তোরাঁ থেকে আলাদা। এখানে খাবার রান্না করবেন মানুষ, কিন্তু পুরো পরিকল্পনার পেছনে থাকবে এক কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর শেফ।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত এ রোবটের নাম রাখা হয়েছে এআই ম্যান বা আইমান। স্বাদ বা ঘ্রাণ নেয়ার ক্ষমতা না থাকায় নিজে রান্না করতে পারে না এ শেফ, কিন্তু রান্নাকে বিশ্লেষণ করে খাদ্যের গঠন, টেক্সচার, অ্যাসিডিটি ইত্যাদি উপাদান বিবেচনায় নিয়ে নতুন ও অভিনব রেসিপি তৈরিতে সক্ষম শেফ আইমান। বিশ্বের হাজারো রেসিপি ও খাদ্যবিজ্ঞান ভিত্তিক তথ্য দিয়ে প্রশিক্ষিত রোবটটি রান্নাঘরে অপচয় কমানো, শেফের দক্ষতা বৃদ্ধি আর টেকসই উপায়ে রান্নার উদ্দেশ্যেই এই এআই মডেল বানানোর উদ্যোগ হাতে নেন এর নির্মাতারা। মানব রান্নাকে কখনোই বদলানো যাবে না, কিন্তু আইমানের মাধ্যমে রান্নার ধারণা ও সৃজনশীলতা আরো সমৃদ্ধ হবে। এই পদ্ধতিতে রান্নাঘরে অপচয় কমবে, আরো দক্ষ এবং টেকসই উপায়ে রান্না করা যাবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতে সব রেস্তোরাঁয় ভাবনাকে গ্রহণ করবে। অভিনব এ পদ্ধতিতে তৈরি খাবারের স্বাদ গ্রহণ করে উচ্ছ্বসিত গ্রাহকরাও। অনেকে রান্নার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কখনো কল্পনাও করেননি। The AI can use it with some project like সাধারণত প্রকৌশল বা কোনো বস্তু তৈরি করার কাজে এআই ব্যবহার করা হয়, কিন্তু রান্নাঘরে শেফের সঙ্গে এই মডেলের ব্যবহার আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। নির্মাতাদের আশা, ভবিষ্যতে এ রোবটের ব্যবহার ছড়িয়ে পড়বে আরও অনেক রেস্তোরাঁয়। রেজপানা সাইমা, যমুনা নিউজ। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। দর্শক, এই ছিল যমুনা আইরিসকে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।